আগের লেকচারে হচ্ছে যে কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্টস ফ্রম দি হিস্ট্রি অফ ইকোনমিক্স এটার আগ পর্যন্ত শেষ হয়েছে। মানে এই টপিকটা ছিল হচ্ছে আইএমএফ এর ফেইলিউর। লাস্ট টপিকটা ছিল আইএমএফ এর ফেইলিউর। এখন হচ্ছে কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম দি হিস্ট্রি অফ ইকোনমিক্স। সো এটা আসলে জার্নি নোট থেকেও দেখা যায় কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম হিস্ট্রি অফ ইকোনমিক্স। জার্নি নোট যে আছে এতদিন আমি জানতাম না আসলে। তো দেখলাম যে দুইটাতে সেমই জিনিস, যে কোনো একটা আসলে পড়লেই হবে। চেক করে নিছি যে আসলে দুইটাতে কি সেম জিনিস আছে কিনা, নাকি একটু স্যার কম বেশি বলছে। তো খুব বেশি যে কম বেশি বলছে এরকম, মোটামুটি একই জিনিস ঘুরে পেঁচে একই জিনিস বলছে। তো ওইটা আবার স্লাইড থেকেও দেখা নেওয়া যায়, স্লাইডেও মোটামুটি জিনিসটার সামারি করে দেওয়া আছে। এই যে স্লাইডেও সামারি করে সুন্দর করে দেওয়া আছে। তো যে কোনো একটা পড়লেই হবে আসলে, তিনটা জিনিস আছে। তো একটা নোট করি, নোট হচ্ছে জার্নাল নোটটা করি, যেটা হচ্ছে কনসেপ্টস অফ ইকোনমিক ডেভেলপমেন্ট ফ্রম হিস্টোরি অফ ইকোনমিক্স। তো ইকোনমিক যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা আমরা দেখব। ইকোনমিকের যে ডেভেলপমেন্ট সেটা ডে বাই ডে তো হয়েছে, তো সেটা কিভাবে হিস্ট্রি অফ ইকোনমিক্স এর সাথে রিলেটেড করে বা রিলেট করে দেখবো আর কি। ইকোনমি আমাদের মেইন টার্গেট হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট কেমনে হয়েছে সেটা সেটা দেখা। কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্টের বিষয়টা দেখার জন্য হিস্ট্রি অফ ইকোনমিক্স এর হেল্প নিতে হচ্ছে। ঠিক আছে। তো এখানে কি লিখছে, ইকোনমিক্স এর হিস্ট্রি চেঞ্জ হওয়ার সাথে সাথে ডেভেলপমেন্টের ধারাটা চেঞ্জ হয়েছে। হিস্ট্রিকে, ইকোনমিকের যে হিস্ট্রি সেটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লাসিক্যাল, যেটা হচ্ছে 1776, ওই যে ওয়েলথ অফ নেশন যে সালে প্রকাশিত হয়েছে সেখান থেকে স্টার্ট করে 1936, আমাদের যে গ্রেট ডিপ্রেশন, এই সময়টাকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স। দুই নাম্বার হচ্ছে কেইনিশিয়ান ইকোনমিক্স। সো কেইনস আসছিল 1936-এ গ্রেট ডিপ্রেশনকে করতে, হ্যান্ডেল করতে। সো ওইখান থেকে স্টার্ট 1936, এটা টু ডেট পর্যন্ত, মানে আজ পর্যন্ত চলমান আছে। এরপরে মানিটারিস্ট ইকোনমিক্স। মানিটারিস্ট ইকোনমিক্স 1970-তে স্টার্ট হয়েছে। 1970-তে বা 1971 সালে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ওই যে ফিক্সড এক্সচেঞ্জ রেট যেটা ছিল, বা এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ সিস্টেম নাকি কি জানি একটা সিস্টেম আমরা পড়ছি আগের ক্লাসগুলোতে। ওই সিস্টেমটা কি হয়ে গেছে, ভেনিশ হয়ে গেছে 1970 বা 71-এ। ওইখান থেকে স্টার্ট হয়েছে মানিটারিস্ট ইকোনমিক্স। তো এটা আজ পর্যন্ত চলমান আছে। তাইলে এই তিন ধরনের ইকোনমিক্স আর কি। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স শুরু হয়েছে অ্যাডাম স্মিথের এই যে পাবলিকেশনের সাথে, তো বললাম। এরপরে হচ্ছে আহ মাইক্রো ইকোনমিক্সে আমরা যা পড়ছি, তো একটু এক্সট্রা কথাবার্তা। মাইক্রো ইকোনমিক্সে আমরা যে জিনিসগুলা পড়ছি সবকিছু ক্লাসিক্যাল ইকোনমিক্স। ঠিক আছে। তো 1936-এ পরে গ্রেট ডিপ্রেশন হইলো, যেখানে 3 আউট অফ 5 পিপল ওয়ার আনএমপ্লয়েড। 3 জন মানুষ, 5 জনের মধ্যে প্রতি 3 জন আনএমপ্লয়েড ছিল। যারা আনএমপ্লয়েড তাদের কাজ করার কোনো মোটিভেশন ছিল না। দিস ইজ ডিপ্রেশন বা দ্যাট ইজ ডিপ্রেশন। এই যে আনএমপ্লয়েড, তাদের কাজ করার কোনো স্পৃহা ছিল না, মোটিভেশন ছিল না। দে ওয়ার নট মোটিভেটেড টু সলভ দি প্রবলেম। এটাকে বলা হচ্ছে ডিপ্রেশনে পড়ে যাওয়া বা গ্রেট ডিপ্রেশন। ওই সময় গ্রেট ডিপ্রেশনের সময় যারা আনএমপ্লয়েড ছিল, তারা যে আসলে কাজ একটা খুঁজে নিবে বা কাজ করবে সেটার মোটিভেশনই তাদের ছিল না। সো ডিপ্রেশন মানে হলো ইউ ডু নট ফিল লাইক লুকিং ফর এ জব। ডিপ্রেশনে পড়লে আমরা কি করি, আমাদের কোনো কিছু করতে ভালো লাগে না, এরকম আর কি। সো ডিপ্রেশন মানে হচ্ছে ইউ ডু নট ফিল লাইক লুকিং ফর এ জব। এখন তারা কি করছে, যেহেতু গ্রেট ডিপ্রেশন চলে আসছে 1936-এ, ওই সময় কেইনসকে ওরা বড় করছে ফর 5 ইয়ার্স টু কাম আউট অ্যান্ড সলভ দি প্রবলেম। ওরা হচ্ছে কেইনসকে নিয়ে আসলো। কেইনস আমেরিকাতে স্টাডি করলো, আমেরিকাতে আসলো, আমেরিকাতে এসে স্টাডি করলো। কেইনস তো হচ্ছে ইউকের,
ইন্স কিন্তু ইউকে, সো আমেরিকাতে আসছে, এসে স্টাডি টাডি করলো। স্টাডি করে দেখলো যে আসলে সবকিছু ক্লাসিক্যাল ইকোনমিক্স দিয়ে এখানে সমস্যা সমাধান করা হয়, কিন্তু এটা আসলে করা যাবে না। সে আইসা দেখলো যে সবকিছু ক্লাসিক্যাল ইকোনমিক্স এর উপর ডিপেন্ডেন্ট। তো সে আইসা দেখতেছে যে এটা দিয়ে আসলে সব সমস্যা সমাধান করা যায় না। তো সে হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স এর বাহিরে চিন্তা করা শুরু করে, মাইক্রো ইকোনমিক্স এর বাহিরে গিয়ে চিন্তা করা শুরু করে, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে কাজ করা সে শুরু করে। তো এইভাবে ক্লাসিক্যাল ইকোনমিক্স শেষ হয়। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স এর মানে জাস্ট এটা একদম শুরুর বিষয়টা। ক্লাসিক্যাল ইকোনমিক্স এর এখনো মেইন পড়া বাকি আছে, পিরিয়ড এন্ড প্লেস। সো ক্লাসিক্যাল ইকোনমিক্স হচ্ছে 1736 থেকে 1936। সো এই সময়ের মানুষদের অ্যাজাম্পশন কি ছিল, বা এই ইকোনমিক্সটার অ্যাজাম্পশন ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি ছিল। তো এই সময় এই যে ক্লাসিক্যাল ইকোনমিস্ট যারা ছিল, তারা মনে করতো যে ফুল এমপ্লয়মেন্ট ইজ এন অটোমেটিক আউটকাম অফ ইকুইলিব্রিয়াম অফ ইচ অ্যান্ড এভরি মার্কেট। ওরা মনে করতো যে প্রত্যেকটা মার্কেট যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তো অটোমেটিক ফুল এমপ্লয়মেন্ট চলে আসবে। তো ফুল এমপ্লয়মেন্টের বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, যে এটা হচ্ছে আহ ভাই এটা ওই রেকর্ডিং অন করছে। সো ফুল এমপ্লয় ক্লাসিক্যাল ইকোনমিস্টদের হচ্ছে মূল কথা ছিল কি, যে ফুল এমপ্লয়মেন্ট বা গ্রোথ বা যাই বলি না কেন, সো ফুল এমপ্লয়মেন্ট হচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাবে যদি প্রত্যেকটা মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকে। এটা হচ্ছে ওদের মূল কথা। প্রত্যেকটা মার্কেট যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু অন্যান্য ইকোনমিক্সরা আমরা গিয়ে দেখবো যে ওই যে মানিটারিস্ট ইকোনমিক্স বা কেনিশিয়ান ইকোনমিক্স আমরা গিয়ে দেখবো যে অটোমেটিক্যালি এটা হয় না, বরং গভর্নমেন্টের হাত নিতে হয়, সেন্ট্রাল ব্যাংকের হাত নিতে হয়। এরকম বিভিন্ন স্টেপ স্টেপ নেওয়ার মাধ্যমে ফুল এমপ্লয়মেন্টটা অ্যাচিভ করতে হয়। সো ফুল এমপ্লয়মেন্ট আসলে মোটামুটি সব জায়গাতে আলোচনা করা হবে। ফুল এমপ্লয়মেন্ট, সো এখানে বলা হচ্ছে যে ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে। তো ফোর ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স আছে, এটাতে আসতেছি। আহ আচ্ছা, তো এখানে ক্লাসিক্যাল ইকোনমিক্সের সাথে ওইভাবে জড়িত বলা যায় না, কিন্তু স্যার এখানে এই চারটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স পড়াইছে, দেখি এগুলো কিভাবে রিলেটেড। ফোর ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স, ইকোনমিক্স এর চারটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন্স আছে, যে হু শুড প্রডিউস, কে প্রডিউস করবে, ফর হোম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করা হবে, হাউ টু প্রডিউস, কিভাবে প্রডিউস করা উচিত, আর হাউ মাচ টু প্রডিউস, কি পরিমাণ কোয়ান্টিটি প্রডিউস করা হবে। এই উত্তরগুলো যদি আমরা গভর্নমেন্ট থেকে নেই, এই যে চারটা প্রশ্ন, এই চারটা প্রশ্নের উত্তর যদি আমরা গভর্নমেন্ট থেকে নেই, তাহলে এটাকে বলা হয় ওয়েলফেয়ার ইকোনমিক্স। এটাকে বলা হয় ওয়েলফেয়ার ইকোনমিক্স। আর এটা যদি আমরা কমিউনি ইয়া থেকে নেই, যদি আমরা কমিউনিটি থেকে নেই, তাহলে এটাকে বলা হয় কমিউনিজম। এটা যদি আমরা সোশ্যাল কনসেপ্ট থেকে নেই চারটা কোয়েশ্চেন, তাহলে এটাকে বলা হয় সোশ্যাল ইকোনমিক্স। আর যদি আমরা এগুলোকে মার্কেট থেকে নেই, তাহলে বলা হয় মার্কেট মেকানিজম। মানে এই প্রশ্নগুলো কেন আসছে, এখানে আসছে জাস্ট এই ওয়েলফেয়ার ইকোনমিক্সটা কি সেটা বোঝানোর জন্য। ওয়েলফেয়ার ইকোনমিক্সটা কি সেটা বোঝানোর জন্য। ওয়েলফেয়ার ইকোনমিক্স তাহলে কি, এই যে চারটা কোয়েশ্চেন কার থেকে নেওয়া হবে, গভর্নমেন্ট থেকে নেওয়া হবে। এই চারটা কোয়েশ্চেনের আনসার কার থেকে নেওয়া হবে, গভর্নমেন্টের থেকে নেওয়া হবে। যদি এটা গভর্নমেন্ট থেকে নেওয়া হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে কি, ওয়েলফেয়ার ইকোনমিক্স। আমি যদি একটু স্লাইডে যাই, স্লাইডে ওয়েলফেয়ার ইকোনমিক্স শব্দটা আছে। আহ এই যে আমরা এতটুকু পড়ছি যে পিরিয়ডটা হচ্ছে 1776 থেকে 1936 পর্যন্ত, এটাকে বলা হয় পিরিয়ড এন্ড প্লেস। আর এটা ইউরোপ বেসড, ইউরোপ প্লেস। অ্যাজাম্পশন কি, অ্যাজাম্পশন হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট ইজ এন অটোমেটিক আউটকাম অফ ইকুইলিব্রিয়াম। এটা তো আমরা পড়ছি মাত্র, যে এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্সদের মেইন অ্যাজাম্পশন। ঠিক আছে, এরপরে আহ এই যে ওয়েলফেয়ার স্টেটটা কোথায়, এখানে থাকার কথা। এই যে ওয়েলফেয়ার অফ দি নেশন, কনজারভেটিভ স্টেট, ওয়েলফেয়ার স্টেটে জানে কোথায় আছে। এই যে ওয়েলফেয়ার স্টেট, কেনিশিয়ান ইকোনমিক্স, এই যে হ্যাঁ, কেনিশিয়ান ইকোনমিক্সই থাকবে, কারণ গভর্নমেন্ট থেকে নিলে তো হচ্ছে সেটাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট। এই যে ওয়েলফেয়ার স্টেট কি সেটা বোঝানোর জন্য আসলে এই চারটা ফান্ডামেন্টাল কোয়েশনকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো মেইন কথা হচ্ছে এখানে
যে এই চারটা কোয়েশ্চেনের আনসার আমি কোত্থেকে নিচ্ছি। যদি আমি গভর্নমেন্ট থেকে নিই সেটাকে বলা হয় ওয়েলফেয়ার ইকোনমিক্স। তো এটা আমাদের এখানে আলোচনা না, ওয়েলফেয়ার ইকোনমিক্সটা আলোচনা হবে কোথায়, কেনিশিয়ান, কারণ কেনিশিয়ান হচ্ছে গভর্নমেন্টের উপর বিশ্বাসী। আর কমিউনিটি থেকে নিলে এটাকে বলা হয় কমিউনিজম। সোশ্যাল কনসেপ্ট থেকে নিলে সোশ্যাল কমিউনিজম। এখানে তাহলে রিলিভেন্ট কোনটা, এখানে রিলিভেন্ট হচ্ছে এই যে মার্কেট থেকে নিলে। আমরা যদি মার্কেট থেকে নেই তাহলে এটাকে বলা হয় মার্কেট মেকানিজম। সো ক্লাসিক্যাল ইকোনমি যারা ছিল তারা যেহেতু মার্কেটে বিশ্বাসী ছিল, তো এটাকে বলা হবে মার্কেট মেকানিজম। সো এই চারটা কোয়েশনের আনসার তাহলে এখন দিতে হবে, হু শুড প্রডিউস, ফ্রম ফর হোম টু প্রডিউস, হাউ টু প্রডিউস, আর হাউ মাচ টু প্রডিউস। সো এখানে আমাদেরকে একটা ডিমান্ড কার্ভ এবং সাপ্লাই কার্ভ এখানে নিতে হবে। সো এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা হচ্ছে ডিমান্ড কার্ভ, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। সো এটা হচ্ছে 4 নম্বর কোয়েশ্চেন, কোয়েশ্চেনের আনসার যে কিউ। আচ্ছা, 1 নম্বর থেকে আসি। 1 নম্বর হচ্ছে হু শুড প্রডিউস। হু শুড প্রডিউস, কার প্রডিউস করা উচিত? ওই ব্যক্তিটারই প্রডিউস করা উচিত যাদের যাদের প্রোডাকশন কস্ট হচ্ছে পি থেকে কম, পি থেকে কম যাদের প্রোডাকশন কস্ট। তাহলে তো ওরা বেশি কম দামে, সাপোজ এই দামে এরা প্রডিউস করলো, এই দামে বিক্রি করতে পারবে, তাহলে তাদের লাভ হবে। সেটাই বলছে হু শুড প্রডিউস, যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যাদের মার্জিনাল কস্ট বা কস্ট অফ প্রোডাকশন এর 10 থেকে কম, যাদের মার্জিনাল কস্ট বা কস্ট অফ প্রোডাকশন 10 থেকে কম। ঠিক আছে, এই যে 10 10 বলতে এই যে প্রাইস, প্রাইস থেকে যাদের মার্জিনাল প্রোডাকশন রেটটা কম, কস্টটা কম, তাদের কি করা উচিত, প্রোডাকশন করা উচিত। এরপরে আসতেছে কি 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফর হোম টু প্রডিউস, কাদের জন্য প্রডিউস করা উচিত? যাদের মার্জিনাল ইউটিলিটি প্রাইস পি থেকে বেশি, যাদের মার্জিনাল ইউটিলিটি প্রাইস থেকে বেশি। তো এই যে ফর হোম টু প্রডিউস, যাদের মার্জিনাল ইউটিলিটি $10 থেকে বেশি। সো আমার ইউটিলিটি যদি এখানে হয়, তাহলে আমার কি করা উচিত, আমার জন্য ওদের প্রোডাকশনটা করা উচিত। ঠিক আছে, দুইটা গেল। 3 নম্বর কোয়েশন কি, 3 নম্বর কোয়েশন হচ্ছে আহ হাউ টু প্রডিউস, কিভাবে প্রডিউস করা উচিত। সো প্রোডাকশনটা ওইভাবে করা উচিত, ওই টেকনোলজিকে ইউজ করা উচিত যে টেকনোলজি ইউজ করলে মার্জিনাল কস্ট বা টোটাল কস্ট এগুলো কম হয়। ঠিক আছে, তো এই যে হাউ টু প্রডিউস, হাউ টু প্রডিউস হচ্ছে ওই টেকনোলজিতে প্রডিউস করবে যে টেকনোলজি তাকে কি করবে, কস্ট মিনিমাইজ করতে হেল্প করবে। এটা হচ্ছে হাউ টু প্রডিউস, যে কিভাবে প্রডিউস প্রডিউস করবো আমি, এখানে কস্ট কম হবে, যে ওয়েতে কস্ট কম হবে ওই ওয়েতে আমি প্রডিউস করবো। এরপরে হচ্ছে হাউ মাচ টু প্রডিউস, কতটুকু প্রডিউস করা উচিত। এটা হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম যে কোয়ান্টিটি আছে, এই পরিমাণ প্রডিউস করা উচিত, ইকুইলিব্রিয়াম পরিমাণ কোয়ান্টিটি। তো এখানে কি লিখছে, হাউ মাচ টু প্রডিউসে আহ হই, হাউ মাচ টু প্রডিউসটা হই, এই যে প্রাইস কত বা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটি কত হবে সেটা ইকুইলিব্রিয়াম পয়েন্টটাই উত্তর, ইকুইলিব্রিয়াম পয়েন্টটাই হচ্ছে কিউ এর উত্তর। ভার্টিক্যালি পি আর হরাইজন্টালি কিউ, যে কোনো একটা ফোকাস করে আনসারটা দেওয়া যায়। 4 নং আনসার এটা। তার মানে হচ্ছে 4 নং আনসার কি, 4 নং আনসার হচ্ছে আমার এই যে ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি পরিমাণ সমান প্রডিউস করা উচিত। তো এই প্রশ্নগুলোর আনসার থেকে নেওয়া হয়, মার্কেট থেকে নেওয়া হয়, যেন এটাকে বলা হয় মার্কেট মেকানিজম। সো এখানে আমরা পড়তেছি যে ফুল এমপ্লয়মেন্টটা ইজ অ্যান অটোমেটিক আউটকাম অফ এন ইকুইলিব্রিয়াম অফ ইচ অ্যান্ড এভরি মার্কেট। যদি প্রত্যেকটা মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি ফুল এমপ্লয়মেন্টটা হয়ে যাবে, অ্যাচিভ হয়ে যাবে। এরপরে ক্লাসিক্যাল ইকোনমিক্স নিয়ে আর কি আছে, ক্লাসিক্যাল ইকোনমিক্স নিয়ে আর বলা আছে, এটা হলো ক্লাসিক্যাল ইকোনমিক্স, ওরা এভাবে সমস্যা সমাধান হবে, ওরা ভাবে এভাবে হলে সমস্যা সমাধান হবে। এই যে চারটা কোয়েশ্চেন যদি আমরা মার্কেট থেকে নেই, ওরা ভাবে এইভাবে সমস্যা সমাধান হবে। ফুল এমপ্লয়মেন্ট অ্যাচিভ হবে যদি ইকুইলিব্রিয়াম সার্ভ করে, ফুল এমপ্লয়মেন্ট অটোমেটিক্যালি চলে আসবে যদি ইকুইলিব্রিয়াম থাকে আর কি। তো এই কথাগুলো আবার বলছে। এরপর আসতেছে সাম অফ দি মেনশনেবল স্টার্স ফ্রম দি অ্যাডাম স্মিথ দ্য ফাউন্ডার অফ ইকোনমিক্স। ওই যে 1776 থেকে 1936-এর মধ্যে কে কে আসলে কিছু ইকোনমিস্টের নাম এখানে বলা আছে, যে কারা কারা এই ক্লাসিক্যাল ইকোনমিস্টের মধ্যে পড়ে। যেমন অ্যাডাম স্মিথ, উনি হচ্ছে ফাউন্ডার অফ ক্লাসিক্যাল ইকোনমিক্স। এরপরে হইতেছে জে বি সে নামের একজন ইকোনমিস্ট, যিনি হচ্ছে আহ বলছিল যে হো ইন্ট্রোডিউসড দ্যাট সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ডস, উনি হচ্ছে এটার প্রবক্তা। এরপরে আসতেছে জে এস মিল, পিগো নামের একজন ইকোনমিস্ট, ডেভিড রিকার্ডো যে হচ্ছে থিওরি অফ রেন্টটা দিছে, আর আলফ্রেড মার্শাল যে হচ্ছে ডিমান্ড থিওরি বানাইছে, ওয়ারাস ওয়ারাস নাকি কে জানে, এটা হচ্ছে সাপ্লাই থিওরি বানাইছে, ম্যাথিউস যে হচ্ছে পপুলেশন থিওরি বানাইছে। তারা সবাই হচ্ছে আসলে ক্লাসিক্যাল ইকোনমিস্ট। এখানে কিছু ক্লাসিক্যাল ইকোনমিস্টের
এক্সাম্পল দেওয়া আছে বা ইকোনমিক ক্লাসিক্যাল ইকোনমিস্টের নাম বলা আছে। So, আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম হচ্ছে পিরিয়ড এন্ড কনটেক্সটটা পড়লাম, এরপরে পড়লাম এই যে কনসেপ্ট, সরি এটা না, পিরিয়ড এন্ড প্লেসটা পড়লাম, এরপরে পড়লাম এটার মেইন অ্যাজাম্পশনটা কি, ফুল এমপ্লয়মেন্ট ইজ অ্যান অটোমেটিক আউটকাম অফ দি মার্কেট। এবং যেহেতু এখানে মার্কেট শব্দটা আমরা উচ্চারণ করছি, মার্কেট, এই মার্কেট শব্দটার সাথে জড়িত চারটা কোয়েশ্চেন দেখে নিছি, যে ওই যে হাউ টু প্রডিউস এই জিনিসগুলোর আনসার এরা মার্কেট থেকে নেয়। তার মানে অ্যাজাম্পশন দুইটা আমরা বলতে পারি, একটা হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট ইজ অ্যান আউটকাম অফ এভরি মার্কেট, ইকুইলিব্রিয়াম অফ এন এভরি মার্কেট। আর মার্কেট থেকে হচ্ছে এরা চারটা কোয়েশ্চেনের আনসার এরা মার্কেট থেকে নেয়, এই জন্য এদেরকে আসলে ক্লাসিক্যাল ইকোনমিস্ট বলা হয়। এরপরে এখানে দেখলাম, এই জায়গাটা দেখলাম যে সাম অফ দি মেনশনেবল স্টার্টস বা সাম অফ দি ইকোনমিস্টের নাম দেখলাম। ঠিক আছে, তাহলে এই এই তিনটা বুলেট পয়েন্ট দেখা হইলো। এরপরে আসতে আসতে 4 নাম্বার বুলেট পয়েন্ট, যেটা হচ্ছে কি কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট নিয়ে। সো ডেভেলপ আমরা কিভাবে করবো, ক্লাসিক্যাল ইকোনমিস্টরা কি মনে করতো যে কিভাবে ডেভেলপ করবো? আমরা তো পড়তেছি কিন্তু এই যে কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্টস, আমাদের মেইন পয়েন্ট থেকে কিন্তু হারাইলে চলবে না। মেইন 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 কথা হচ্ছে যে কনসেপ্ট অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, কিভাবে ইকোনমি ডেভেলপ করা সম্ভব, ওই জিনিসটাতে এখন ফোকাস করবো, কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট। সো ইকোনমিক ডেভেলপমেন্ট উড বি অটোমেটিক্যালি অ্যাচিভড। এই যে ক্লাসিক্যাল ইকোনমিক্সরা কি বলে, কি মনে করতেছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য কারো হাত দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ওই যে ওরা তো মার্কেটে বিশ্বাসী, মার্কেটে বিশ্বাসী, তো মার্কেটে যেহেতু বিশ্বাসী, ওরা মনে করে যে মার্কেট ইকুইলিব্রিয়ামে যাবে, অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যাচিভ হয়ে যাবে। ঠিক আছে, সো ইন্টারভেনশন ইন দ্য মার্কেট বাই দ্য গভর্নমেন্ট অর এনি আদার পুলিশ অথরিটি ইজ নট ডিজায়ারেবল। সো এই যে এদের হচ্ছে কনসেপ্ট অফ ডেভেলপমেন্টের মূল কথা। ওরা বলে যে ডেভেলপমেন্ট অটোমেটিক্যালি হয়ে যাবে, গভর্নমেন্টের হাত দেওয়া উচিত না। এই হচ্ছে দুইটা মেইন কথা, একটা হচ্ছে গভর্নমেন্টের হাত দেওয়া উচিত না, আর একটা হচ্ছে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ডেভেলপমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা কথারই একটু ঘুরে পেঁচে অনেক কিছু এখানে খাতার মধ্যে বলা আছে, নোটের মধ্যে। তো পিকো ইফেক্টটা পরে আসতেছে, এটা তো ইরিলেভেন্ট একটা জিনিস, মানে বাইরের একটা জিনিস। এই যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, সো ইকোনমি ডেভেলপমেন্ট উইল বি অ্যাচিভড অটোমেটিক্যালি, ইন্টারভেনশন দরকার নাই গভর্নমেন্টের। হ্যাঁ, ওরা মনে করতো মার্কেটের উপর ছেড়ে দিলেই হবে সবকিছু। সো এই জিনিসগুলাকে এখন একটু সহজ ভাষায় সুন্দর করে লেখা আছে, Just পড়লেই বোঝা যায়। এখানে গভর্নমেন্ট এক্সাম মানে গভর্নমেন্টের ইন্টারভেনশন নিলে কি সমস্যা, এটা দেখাইছে। হ্যাঁ, যে গভর্নমেন্ট, আমরা তো বলতেছি গভর্নমেন্টের ইন্টারভেনশন কি করা উচিত না, গভর্নমেন্টের ইন্টারভেনশন উচিত না, গভর্নমেন্টের ইন্টারভেনশন উচিত না। সো গভর্নমেন্ট ইন্টারভেন করলে কি হবে সেটার একটা এখানে কিছু কথাবার্তা বলা আছে, যে ওই যে ইন্টারভেনশন ডিজায়ারেবল না। ধরি ধরি গভর্নমেন্ট ইন্টারভেন করে, চালের দাম কমায় দিল, চালের দাম কি করলো, কমাই দিল। So, চালের দাম কমাইলে কনজিউমাররা উপকৃত হচ্ছে, যত নিশ্চিত, কারণ চালের দাম যেহেতু কমতেছে, তো আমরা কনজিউমার যারা আছে আমাদের জন্য উপকার। কিন্তু প্রডিউসার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যায় না, হয়ে যায় কিন্তু। সো এটা খারাপ। সো একদিকে বৈষম্য করা হচ্ছে বলা যায়, এটা একদিকে আমি একদিকে সুবিধা দিচ্ছি আর একদিকে অসুবিধা করে ফেলছি। সো এতে কি হবে, এতে হচ্ছে প্রডিউসাররা প্রোডাকশন আর করতে চাবে না বা মোটিভেটেড হবে না। সো এটা একটা সমস্যা, এটা ইকুইলিব্রিয়াম থেকে নিচে যাওয়া। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম থেকে নিচে গেলে এটা সমস্যা। এই যে ইকুইলিব্রিয়াম থেকে নিচে যাওয়ার কোন এক কথা কেন বলতেছে, কারণ একটা গ্রাফ যদি আঁকি, ওই গ্রাফ থেকে বোঝা যায় যে আসলে এটা কিভাবে ইকোনমিক্স নিচে নিচে চলে যাচ্ছে। তো মার্কেট প্রাইস তো এটা, মার্কেট প্রাইস ইকুইলিব্রিয়াম প্রাইস তো এটা। কারণ গভর্নমেন্ট কি করলো, এই যে নিচে প্রাইস সেট করলো। সব নিচে প্রাইস সেট করলে কি হচ্ছে, এই যে ডিমান্ড, মানুষের ডিমান্ড বেড়ে গেছে, ঠিক আছে, মানুষের ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু প্রডিউসাররা ডিমোটিভেটেড হয়ে গেছে। প্রডিউসাররা কিন্তু তাদের প্রোডাকশনটা কমায় দিচ্ছে। প্রোডাকশন আগে কোথায় ছিল, এখানে, এখানে ছিল প্রোডাকশন, এখন প্রোডাকশন কিন্তু ওরা কমায় দিচ্ছে। তো এই আর কি, এটা হচ্ছে নিচে যাওয়ার সমস্যা। উপরে গেলেও সমস্যা সেম। সাপোজ উপরে গেলে বলতে এই যে উপরে প্রাইস সেট করে যদি, তো উপরে প্রাইস সেট করলে কিভাবে একটা এক্সাম্পল হচ্ছে গার্মেন্টস এর যে ওয়েজ, গার্মেন্টস এর যে ওয়েজ, এটা তো আমাদের দেশে কম। এটাকে যদি গভর্নমেন্ট কি করে, উপরে সেট করে, এই যে ইকুইলিব্রিয়াম প্রাইসের উপরে সেট করে, তাহলে এটা কার জন্য লাভ, কার জন্য লস? ওয়েজটাকে আমরা যদি উপরে সেট করি, সেক্ষেত্রে কি হবে, লেবাররা খুশি হবে, ঠিক আছে, কিন্তু যারা গার্মেন্টস প্রডিউস করে তারা কিন্তু আনহ্যাপি হয়ে যাবে, এবং তারা কিন্তু প্রোডাকশন থেকে মোটিভেশন কমায় দিবে, আর প্রোডাকশনের থেকে তাদের ফোকাস কমে যাবে। সো এই জন্যই বলতেছে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার নেই। তার মানে এই যে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা প্যারাগ্রাফ হচ্ছে গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার নাই এটার এক্সাম্পল।
ঠিক আছে। সো গভর্নমেন্টের ইন্টারভেনশন মানেই সমস্যা, এটা আমরা উপরে সেট করি আর নিচে সেট করি, যাই হোক না কেন। সো মার্কেট ইকুইলিব্রিয়ামে থাকলে সেটাই ভালো আর কি ওরা বলতেছে। তো তার মানে কি, তার মানে এদের মধ্যে এদের এদের মধ্যে কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট মানে হচ্ছে নো পলিসি, গভর্নমেন্টের কোনো পলিসির দরকার নেই, গভর্নমেন্টের ইন্টারভেনশন, গভর্নমেন্টের কোনো পলিসির দরকার নেই। ঠিক আছে, সো এই পর্যন্ত গেল। এরপরে আসতেছে স্লাইডে আবার একটু যাই, সেটা হচ্ছে রুল অফ গভর্নমেন্ট, এই জায়গাটা। ঠিক আছে, রুল অফ গভর্নমেন্টে দেখি কি লিখছে। সো রুল অফ গভর্নমেন্ট হচ্ছে দ্য কনসেপ্ট অফ গভর্নমেন্ট ওয়াজ দেন কনজারভেটিভ স্টেট। গভর্নমেন্টের কি করা উচিত তাহলে, কনজারভেটিভ থাকা উচিত, মানে কোনো নড়াচড়া করা উচিত না। সিন্স দ্য গভর্নমেন্ট এট দি টাইম, এট দ্যাট টাইম, এট দ্যাট টাইম বলতে ওই যে ক্লাসিক্যাল ইকোনমিস্টের সময়, সিন্স দ্য গভর্নমেন্ট এট দ্যাট টাইম ওয়াজ অফেন ইন্টারেস্টেড ইন অ্যাগ্রেসিভ অ্যাকশন। ওই সময় গভর্নমেন্ট অনেক অ্যাগ্রেসিভলি কাজ করত। হ্যাঁ, এবং কি কাজ করতো অ্যাগ্রেসিভলি? in neighboring countries and conserving the acquired oil rather than spending it for the welfare of the nation. ওরা যেটা করতো ওই সময়, গভর্নমেন্টের কাজ ছিল এই পাশের কান্ট্রি যেগুলো আছে তাদের সাথে এগ্রেসিভ আচরণ করা এবং অয়েল অ্যাকোয়ার করার ট্রাই করা। এটাকে আবার ওরা ওয়েলফেয়ারের জন্য স্পেন্ড করতো না, নেশনের যে ওয়েলফেয়ার, পুরা জাতির জন্য এরা এটা কি করতো না, স্পেন্ড করতো না। ওরা ওদের মেইন ফোকাস ছিল যে নেইবার কান্ট্রি থেকে কিভাবে এগুলা খালি অ্যাচিভ করা যায় ওই দিকে। সো অ্যাডাম স্মিথ, সো এটাকে কি বলছে, গভর্নমেন্টকে বলছে নেসেসারি ইভিল। যে নেসেসারি ইভিল, নেসেসারি বলছে কারণ হচ্ছে গভর্নমেন্ট লাগে, একটা দেশের জন্য একটা গভর্নমেন্ট নেসেসারি। আর ইভিল কেন বলছে, মানে শত্রু কেন বলছে, যে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট হচ্ছে পাশের দেশের সাথে শুধু যুদ্ধ লাগায়, ঝগড়া বিবাদ লাগায়, এই জন্য বলা হয়েছে ইভিল। তার মানে একদিকে নেসেসারি বলছে আর একদিকে ইভিলও বলছে। সো ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট, মানে ওরা সাজেস্ট করতো, এই ক্লাসিক্যাল ইকোনমিস্টরা সাজেস্ট করতো দ্যাট মিনিমাম ইন্টারভেনশন অফ গভর্নমেন্ট ইজ ডিজায়ারেবল। ঠিক আছে, তার মানে এখানে কি পড়লাম, রোল অফ গভর্নমেন্টে কি পড়লাম, গভর্নমেন্টের প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টের কনজারভেটিভ থাকা উচিত, অ্যাগ্রেসিভ থাকা উচিত না, যেটা ক্লাসিক্যাল ইকোনমিক্সদের টাইমে ছিল, অ্যাগ্রেসিভ থাকাটা উচিত না। অ্যাডাম স্মিথ বা ওরা ওই সময় গভর্নমেন্টকে নেসেসারি ইভিল বলছে। হ্যাঁ, অ্যাডাম স্মিথই বলছে, অ্যাডাম স্মিথ হচ্ছে গভর্নমেন্টকে নেসেসারি ইভিল বলে আখ্যায়িত করছে এবং সাজেস্ট করছে যে গভর্নমেন্টের ইন্টারভেনশন উচিত না। এই মোটামুটি ক্লাসিক্যাল ইকোনমিক্স শেষ। তো এই যে রুল অফ গভর্নমেন্ট, এই কথাগুলো লেখা আছে যে কনজারভেটিভ স্টেট, গভর্নমেন্টের হচ্ছে অফেন ওই সময় অ্যাগ্রেসিভ অ্যাকশন নিত। এগুলো এটা পুরো স্লাইডের কথা, যে এই জায়গাটা পুরোটা স্লাইডের লেখাটা। তো কেইনস যে দুর্বলতা প্রকাশ করলো ক্লাসিক্যাল ইকোনমিক্সে, সেটা মাথায় রাখলো পলিসি মেকারদের, মনে হলো ক্লাসিক্যাল ইকোনমিক্স এর আর দরকার নেই, তাই এটা আপ টু ডেট হয়, এটার আপ টু ডেট পর্যন্ত আসেনি, কারণ ক্লাসিক্যাল ইকোনমিক্স এর আর দরকার নেই, এটা কেইনসও মনে করছে, কেইনসেরও মনে হয়েছে এখানে কিছু সমস্যা আছে। ঠিক আছে, সো এই হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স। এখন তাহলে 2 নাম্বার, যেটা হচ্ছে কেনিশিয়ান ইকোনমিক্স, যেটা হচ্ছে ফিসকালিস্ট। ফিসকাল ফিসকাল পলিসি মানে হচ্ছে কিন্তু গভর্নমেন্ট যে পলিসি গুলা নেয়, তো ফিসকালিস্ট বলা হয় কারণ এরা গভর্নমেন্টকে বেশি পছন্দ করে। কেনিশিয়ান ইকোনমিক্স যারা আছে, কেইনস যে আছে, সে হচ্ছে গভর্নমেন্টকে পছন্দ করে, যে গভর্নমেন্ট ইন্টারভেন থাকা উচিত। তো এটা স্লাইডে যাই। সো এটার পিরিয়ড এন্ড কনটেক্সট কি, কন্ট্রাক্ট পিরিয়ড হচ্ছে 1936 থেকে টু ডেট, আর কনটেক্সট হচ্ছে গ্রেট ডিপ্রেশন। ওই যে গ্রেট ডিপ্রেশনে কেইনসকে নিয়ে আসা হয়, আইনা হচ্ছে এটা সলভ করতে বলা হয়, এই আর কি পিরিয়ড এন্ড কনটেক্সট। ওদের কনসেপ্ট কি, ওদের কনসেপ্ট হইতেছে যে কেইনস showed that even if equilibrium is prevailing, কেইনস বলতেছে যে ইকুইলিব্রিয়াম থাকলেও in the market the economy may still suffer from the severe unemployment। ও বলতেছে যে, ও হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিস্টের যে কথাটা সেটাকে কি করলো, ইয়া করলো, চ্যালেঞ্জ করলো। ক্লাসিক্যাল ইকোনমিস্ট কি বলছে, বলছে যে ইকুইলিব্রিয়াম থাকলেই এমপ্লয়মেন্ট, ফুল এমপ্লয়মেন্ট চলে আসবে। কেইনস এসে বলতেছে না, ইকুইলিব্রিয়ামে আছে সব মার্কেট, সব মার্কেট ইকুইলিব্রিয়ামে আছে, কিন্তু তাও আনএমপ্লয়মেন্ট থাকতে পারে। ঠিক আছে,
সো টু ম্যানেজ সাচ প্রবলেমস গভর্নমেন্ট হ্যাজ ভেরি ইম্পর্টেন্ট। যেহেতু এইরকম একটা সমস্যা যে সব মার্কেট ইকুইলিব্রিয়ামে তাও আনএমপ্লয়মেন্ট আছে, এটা একটা প্রবলেম। এই প্রবলেমটাকে ম্যানেজ করার জন্য গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ রোল নেওয়ার জায়গা আছে। সো গভর্নমেন্ট শুড মেক ইউজ অফ মনিটারি অ্যান্ড ফিসক্যাল পলিসি। সো গভর্নমেন্টের কি করা উচিত? পলিসি নেওয়া উচিত, সেটা মনিটারি অথবা ফিসক্যাল। সো কেইনস আবার জোর দিছে কার উপরে? কেইনস আবার জোর দিছে এই ফিসক্যাল পলিসির উপরে। একটু পরে বলবে এটা ফিসক্যাল পলিসির উপরে তারা জোর দিচ্ছে। আর কেইনস হচ্ছে গ্রেট ডিপ্রেশনটাকে মিনিমাইজ করার জন্য, গ্রেট ডিপ্রেশনকে কমানোর জন্য, বা এই 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 সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য সে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সে ফোকাস করছে, ফোকাসড অন ম্যাক্রো ইকোনমিক্স, যেখানে ক্লাসিক্যাল ইকোনমিক্স ছিল মাইক্রো ইকোনমিক্স নিয়ে। কেইনস ফোকাসড অন ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে, সো এই জিনিসটা দেখি খাতায় কি লিখছে, এটা এগুলো লিখবে। কেইনস শোড দ্যাট ইভেন ইফ ইকুইলিব্রিয়াম, এটা পুরো স্লাইডের কথা, সো এটা পড়তেছিল। অ্যাডাম স্মিথ মনে করেছিল সবগুলো কন্ডিশন ফুলফিল করলে ইকুইলিব্রিয়ামে থাকলে ফুল এমপ্লয়মেন্ট হয়ে যাবে, এই যে অ্যাডাম স্মিথ মনে করতো। কিন্তু কেইনস বলে যে না, তা হয় না। আমেরিকাতে দেখা গেল সব সব পয়েন্ট ইকুইলিব্রিয়ামে থাকলেও, আমেরিকাতে দেখা গেছে সব পয়েন্ট ইকুইলিব্রিয়ামে থাকার পরেও তিনজন মানুষ, প্রতি তিনজন, তিনজন আউট অফ ফাইভ পিপল আর আনএমপ্লয়মেন্ট। সো ইকুইলিব্রিয়ামে থাকলেই যে আনএমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ফুল এমপ্লয়মেন্ট চলে আসবে, এটা আসলে ঠিক না। সো এটাকে ম্যানেজ করার জন্য কি করা উচিত? গভর্নমেন্টের হাত দেওয়া উচিত। তো এরপরে ওই যে গভর্নমেন্টের হাতে দুই ধরনের পলিসি আছে, মনিটারি পলিসি আর ফিসক্যাল পলিসি। সো দুইটা পলিসি নিয়ে সব করতে হবে, পলিসি নিয়ে সমাধান করতে হবে। তো কেইনস হচ্ছে ফিসক্যাল পলিসির বিলিভার ছিল, বিলিভার অফ ফিসক্যাল পলিসি। এই জন্য এদেরকে ফিসক্যালিস্ট বলা হয়, এদেরকে জন্য ফিসক্যালিস্ট বলা হয়। আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে কেন এদেরকে ফিসক্যালিস্ট বলা হয়, এরা ফিসক্যাল পলিসিকে কেন জোর দিতেছে, এটার প্রমাণ আর কি। তো এটাতে আসতেছে মার্জিনালিটি অফ ইনকাম, পরের পয়েন্ট। তাহলে মোটামুটি আমাদের স্লাইডের সেকেন্ড পয়েন্টটা শেষ। স্লাইডের যে সেকেন্ড পয়েন্ট কনসেপ্ট, কনসেপ্ট শেষ। ঠিক আছে, কনসেপ্ট। এরপর আসতেছে তাহলে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশনে কি আছে? অ্যাজাম্পশনে হচ্ছে কেইনস বিলিভড ইন ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি ফাংশন। ঠিক আছে, ডটেড লাইন ইন দি ফিগার 1। এই যে এই কথাটাই বোঝানোর জন্য ওই যে পরে একটা গ্রাফ আছে, খাতার মধ্যেও আছে, স্লাইডেও আছে। কেইনস বিলিভ করতো কি? ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম, ইনকামের মার্জিনাল ইউটিলিটি হচ্ছে ডিমিনিশ করে। কেইনসের মতে মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম কি করে? ডিমিনিশ করে। ঠিক আছে, সো যেহেতু মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম ডিমিনিশ করে, এজন্য কি করা উচিত? গভর্নমেন্ট কালেক্ট করবে ট্যাক্স ফ্রম রিচ পিপল, রিচ পিপলদের থেকে টাকাটা সে কালেক্ট করবে ট্যাক্সের মাধ্যমে, এবং সে গরিব মানুষদেরকে, যারা পুর পার্সন যারা আছে, তাদেরকে দিয়ে দিবে। এর ফলে নেট ইউটিলিটি জেনারেশন হবে, নেট ইউটিলিটি জেনারেশন হবে। এটা কিভাবে এক্সাম্পল দেখানো হবে একটু করি। দিস লিডস টু অ্যান ইনক্রিজ অ্যাগ্রেগেট ডিমান্ড, এর ফলে অ্যাগ্রেগেট ডিমান্ড বাড়বে এবং ইকোনমিকের যে গ্রোথ সেটা এনশিওর হবে। ঠিক আছে, তো এখানে মেইন কথা কি? মেইন কথা হচ্ছে যে মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম কমে, যেহেতু কমে, সো গভর্নমেন্টের উচিত রিচ পিপলদের থেকে টাকা নিয়ে সেটা পুর পার্সনদেরকে দেওয়া। দিলে সেখানে কি হবে? নেট ইউটিলিটি জেনারেশন হবে, এবং নেট ইউটিলিটি যেহেতু জেনারেশন হবে, এর ফলে অ্যাগ্রেগেট ডিমান্ড বাড়বে এবং ইকোনমির গ্রোথ হবে। এটা কিভাবে তাহলে প্রমাণ করে দেখায় দিই যে নেট ইউটিলিটি জেনারেশনটা কিভাবে হয়। তো এই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম। আমরা যে বলতেছি মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম কি হয়? ডিমিনিশ করে। এটা কার মতে? কেইনসের মতে। সো কেইনস মনে করে যে প্রথম যে আমার যে 100তম ইউনিট, 100তম ইনকামের যে ইউটিলিটি, 100তম টাকার যে স্যাটিসফ্যাকশন, 100তম টাকার স্যাটিসফ্যাকশন হচ্ছে 0.9। ঠিক আছে, এটা ইউটিলিটিতে মেজার করা হচ্ছে যে 100তম টাকার ইউটিলিটি দিচ্ছে, মানে 100তম টাকাটা আমাকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে কত? 0.9। 500তম যে টাকাটা আছে, এই টাকাটা অবশ্যই আমাকে কম স্যাটিসফ্যাকশন দিবে, কারণ 100তম টাকাটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটা দিয়ে আমি অনেক বেসিক নিড ফিল আপ করছি।
ঠিক আছে, বেসিক নিড ফিল আপ করছি আমি, মেবি ডাক্তার দেখাইছি অথবা আমার যে খাওয়া দাওয়ার বিষয়টা আছে সেটা আমি ফিল আপ করছি। সো এই যে 100তম ইউনিট, 100তম যে টাকা, সেটা অনেক আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। সো এটা আমাকে বেশি স্যাটিসফ্যাকশন দিচ্ছে। আর 500তম যে ইউনিটটা আছে, 500তম যে টাকাটা আছে, সেটা মেবি আমার বেসিক নিডে যাচ্ছে না। এই টাকাটা মেবি আমি একটা ভালো গাড়ি কিনতেছি, বা আমার একটা গাড়ির মডেলটা আমি চেঞ্জ করতেছি, আমার অলরেডি একটা গাড়ি আছে, সেই গাড়িটাকে আমি মডেলটাকে চেঞ্জ করে ভালো একটা মডেল নিতেছি। এইটার ইউটিলিটি কিন্তু তেমন হবে না, কারণ এটা তেমন একদম বেসিক নিড না, একদম গুরুত্বপূর্ণ না এই টাকাটা আমার জন্য এই টাকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কেইনসের মতে। সো কেইনস হচ্ছে প্রথম 100 টাকাকে বেশি গুরুত্ব দিছে, পরের 500 টাকার কাছে, 500 টাকার গুরুত্ব ওর কাছে কম। তাহলে প্রথম 100তম ইউনিট 0.9 ইউনিট যদি আমাকে ইউটিলিটি দেয়, পরে 500তম ইউনিট অবশ্যই আমাকে কম ইউটিলিটি দিবে, ধরে নিলাম 0.6 দেয়। তাহলে কার্ভটা কেমন হবে? নিচের দিকে হবে, এটা উপরের দিকে যাবে না। এটা হবে না, এটা উপরের দিকে যাবে না। এটা ফিক্সড থাকবে না, এটা ফিক্সড থাকবে না, তার মানে এই দুইটা গ্রাফ হবে না। এটা হচ্ছে আমাদের মতে কেইনসের মতে এই গ্রাফটা সঠিক। ঠিক আছে। সো এখন যেহেতু মার্জিনাল ইউটিলিটি হচ্ছে নেগেটিভ, হুম, তো গভর্নমেন্টের এখন কি করা উচিত? গভর্নমেন্টের হচ্ছে ট্যাক্স ইম্পোজ করা উচিত। এই যে 500তম ইউনিটের তো হচ্ছে ইউটিলিটি নাই, 500তম ইউনিটের ইউটিলিটি যেহেতু নাই, তাহলে এই টাকাটার উপর গভর্নমেন্টের ট্যাক্স বসানো উচিত। এটার উপর গভর্নমেন্টের কি করা উচিত? ট্যাক্স বসানো উচিত। তো এই টাকাটা যদি আমি গভর্নমেন্ট এদের কাছ থেকে নিয়ে নিই, গভর্নমেন্ট যদি এদের কাছ থেকে টাকাটা নিয়ে নেয়, তাহলে এরা হারাবে কত? এরা 0.6 হারায় ফেলবে না? ইউটিলিটি যেটা ছিল, এরা কিন্তু এই ইউটিলিটিটা হারাবে, 0.6 ইউটিলিটি হারাবে। এটা যদি আইনা আমি আবার পোর পিপলদেরকে দিয়ে দিতে পারি, সো পোর পিপলরা আবার ওদের ইউটিলিটি কত? ওদের ইউটিলিটি হচ্ছে 0.9, তো ওরা ইউটিলিটি পেয়ে যাবে 0.9। তাহলে 0.9 পাচ্ছে এরা, আর এরা 0.6 হারাচ্ছে। তাহলে নেট ইউটিলিটি কত আসতেছে? +0.3। তাহলে কি হইলো? গভর্নমেন্ট যদি এদের কাছ থেকে টাকাটা নিয়ে এদেরকে দিতে পারে বাই এনি চান্স, সেটা ট্যাক্সের মাধ্যমে হোক বা যেভাবেই হোক, তাহলে কি হবে? নেট ইউটিলিটি জেনারেশন হবে, কারণ এরা 0.6 হারায় আর এরা 0.9 পায়। তাহলে নেট ইউটিলিটি জেনারেশন হয়। এই কথাগুলোই বলছে যে তাহলে গভর্নমেন্টের এখানে কি করা উচিত? ট্যাক্স ইম্পোজ করা উচিত। কাদেরকে ট্যাক্স ইম্পোজ করা উচিত? ওই যে রিচ পিপলদেরকে, যাদের হচ্ছে 500তম ইউনিট, যারা ইনকাম করতেছে। তো এদের কাছ থেকে ইনকামটা নিয়ে এদের কাছে দিয়ে দেওয়া উচিত। সো এগুলাই বলছে যে 100তম ইউনিটের বেশি স্যাটিসফ্যাকশন দিবে নাকি 500তম ইউনিট বেশি স্যাটিসফ্যাকশন দিবে। সো কেইনস বলে যে স্যাটিসফ্যাকশনটা ডিমিনিশ করে। ঠিক আছে, ডিমিনিশ করে। $1 ইউটিলিটি তো একের বেশি হতে পারে না, তাই এটা ধরে নিচ্ছি স্যাটিসফ্যাকশন $9। 100তম ইউনিট, এটা তো মানে 100তম ইউনিট, 100তম যে টাকা, এটা তো আসলে 1 টাকা। 100তম যে টাকাটা কিন্তু 1 টাকা, এটা কিন্তু 100 টাকা না। 100তম টাকা তার মানে কি? 1 টাকা। 1 টাকার ইউটিলিটি তো 1 টাকা, 1 টাকা থেকে বেশি হইতে পারে না, এজন্য বলছে এটা 0.9 হবে। এবং এই 500তম ইউনিটের ইউটিলিটি ধরে নিচ্ছে 0.6। ঠিক আছে, এটাও কিন্তু 1 টাকা, 500তম টাকাটা কিন্তু 1 টাকা। সো 1 টাকার ইউটিলিটি হচ্ছে 0.6। ঠিক আছে, এটাই বলছে যে 1 টাকার ইউটিলিটি হচ্ছে একের থেকে বেশি হতে পারে না, এটার জন্য 0.9 ধরে নিচ্ছে একবার, একবার 0.6 ধরে নিচ্ছে। যেটাই হোক না কেন, এখান থেকে আমাদের কি হচ্ছে? গভর্নমেন্ট এখানে ট্যাক্স ইম্পোজ করতে পারবে। গভর্নমেন্ট যদি ট্যাক্স ইম্পোজ করে, তাহলে দেশ ও জাতির উন্নতি হবে, দেশ ও জাতির উন্নতি হবে। দ্যাট ইজ হোয়াট ইজ ইকোনমিক ডেভেলপমেন্ট। সো এদের মতে ইকোনমিক ডেভেলপমেন্ট এইভাবে অ্যাচিভ করা সম্ভব। তার মানে কি করতে হবে? গভর্নমেন্টের প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি নিতে হবে। ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য প্রগ্রেসিভ পলিসি, প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি নিতে হবে। প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি মানে কি? এই যে যেটা বললাম এতক্ষণ, যে ধনীদের উপর ট্যাক্স ইম্পোজ করে, হ্যাঁ, সেটা গরিবদের উপর দিয়ে দেওয়া, গরিবদেরকে দিয়ে দেওয়া। ঠিক আছে। তো এই আর কি। কেইনস শুধু ফিসক্যাল পলিসি নিয়ে কথা বলে, কারণ মনিটারি পলিসি, তার তার মতে মনিটারি পলিসি কোনো কাজের না। মনিটারি পলিসি শুধু ইনফ্লেশন বাড়ায়। তার মতে মনিটারি পলিসি শুধু কি করে? এটার কোনো ইফেক্টিভনেস নাই, এটা শুধু ইনফ্লেশন বাড়ায়, সো প্রাইস শুধু বাড়ায়। ঠিক আছে। সো থার্ড পয়েন্ট মনে হয় আমাদের শেষ, যেটা হচ্ছে অ্যাজাম্পশন যেটা ছিল।
কেইনস বিলিভড ইন ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি অফ ইনকাম। সেটা তো দেখলাম কেন ডিমিনিশ করে, কারণ প্রথম 100তম টাকাটা আমার অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাকে বেসিক নিড গুলা ফিল করতে হেল্প করে। হ্যাঁ, আর পরের 500তম ইউনিট দিয়ে আমি কি করি, মেবি আমার গাড়ির মডেল চেঞ্জ করি বা লাক্সারি কিছু কিনি, এই জিনিসগুলা। সো আন্ডার দিস অ্যাজাম্পশন, এই অ্যাজাম্পশনে, ইফ দ্য গভর্নমেন্ট কালেক্টস 1 টাকা ট্যাক্স ফ্রম এ রিচ পার্সন, 1 টাকা রিচ পার্সন থেকে নিয়ে সেটা যদি গরিবদের পিছনে খরচ করে, তাহলে এটা কি করে, নেট ইউটিলিটি জেনারেশন করে। এটা যেটা দেখলাম পয়েন্ট থ্রি নেট ইউটিলিটি জেনারেশন দেখছি। দিস দিস লিডস টু ইনক্রিজ অ্যাগ্রেগেট ডিমান্ড এন্ড এনশিওর ইকোনমিক গ্রোথ। এর ফলে ইকোনমিক গ্রো হবে। আমাদের মেইন কনসেপ্ট কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট। সো ইকোনমিক ডেভেলপমেন্ট এভাবে হবে, কিভাবে হবে, প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসির মাধ্যমে। প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি কোনটা, এই যে গভর্নমেন্ট কালেক্ট করবে 1 টাকা ফ্রম রিচ পার্সন এবং সেটাকে খরচ করবে। সো রোল অফ গভর্নমেন্ট, তো বোঝাই যাচ্ছে যে রোল অফ গভর্নমেন্ট দরকার, ট্যাক্স কালেক্ট করতেছে যেহেতু আমরা বলতেছি, কালেক্ট করতে হবে যেহেতু বলতেছি। সো রোল অফ গভর্নমেন্ট হচ্ছে হিউজ গভর্নমেন্ট ইন্টারভেনশন ইন দ্য ইকোনমি ইজ হাইলি ডিজায়ারেবল ইন দ্য ফর্ম অফ ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের মতো, ওয়েলফেয়ার স্টেট কি, ওই যে চারটা কোয়েশনের আনসার করতে গিয়ে আসবে, গভর্নমেন্ট থেকে আসবে, ওইটাকে বলে ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার ইকোনমিক্স। সো এই হচ্ছে রোল অফ গভর্নমেন্ট এখানে দরকার। সো ওয়েলফেয়ার স্টেটের মতো গভর্নমেন্টের এখানে এখানে ইন্টারভেনশন দরকার। এরপরে আসতেছে ডেভেলপমেন্ট পলিসি। এক্সামশনের পর লাস্ট ওয়ান হচ্ছে ডেভেলপমেন্ট পলিসি। সো এখানে বলা হচ্ছে ওই যে পলিসি তাহলে কোনগুলা নিবে, গভর্নমেন্ট কোন পলিসি গুলা নিবে, সেটা তো অলরেডি বলে ফেলছি যে মনিটারি পলিসি, ফিসক্যাল পলিসি নেওয়ার মতো আছে, কিন্তু কেইনস শুধুমাত্র ফিসক্যাল পলিসিটাই নিতে চায়, কারণ সে মনে করে যে মনিটারি পলিসি শুধু প্রাইস বাড়ায়। মনিটারি পলিসি শুধু কি করে, কোনো ডেভেলপমেন্ট করে না, মনিটারি পলিসি শুধু প্রাইস বাড়ায়, ইনফ্লেশন বাড়ায়। সেই জিনিসটা যে লেখা আছে এখানে, মনিটারি পলিসি অফেন রিজাল্টস ইন ইনফ্লেশন অর ডিফ্লেশন রাদার দেন ট্রু ডেভেলপমেন্ট। এটা আসলে ট্রু ডেভেলপমেন্ট করে না, এটা শুধু ইনফ্লেশন ডিফ্লেশন বাড়ায়। সো এরপরে এই যে মার্জিনাল ইউটিলিটি কেইনিশিয়ান ভিউ এর যে লাইনটা, যেটা আমরা খাতার মধ্যে দেখলাম, সেটা এখানে রাখা হয়েছে। এখন লাস্ট স্লাইড, সেটা হচ্ছে মনিটারিস্ট ইকোনমিস্ট। তো অ্যাজাম্পশন, কেইনস বিলিভড ইন মার্জিনাল ইউটিলিটি ফাংশন অফ ইনকাম, এগুলা পড়ছি। রুল অফ গভর্নমেন্ট পড়ছি, ডেভেলপমেন্ট পলিসি স্লাইড থেকে পড়লাম। ঠিক আছে, এই হচ্ছে, তাহলে 2টা গেল। 3 নাম্বার যেটা হচ্ছে মনিটারিস্ট ইকোনমিক্স। মনিটারিস্ট ইকোনমিক্স যেটাকে তাদেরকে বলা হয় নিও ক্লাসিক্যাল। নিও ক্লাসিক্যাল, এদের অপর নাম নিও ক্লাসিক্যাল। কারণ কি, নাম শুনে বোঝা যাচ্ছে তাহলে ক্লাসিক্যাল ইকোনমিক্সের সাথে এদের একটা মিল আছে। আমরা যে প্রথমে পড়ছি ক্লাসিক্যাল ইকোনমিক্স, ক্লাসিক্যাল ইকোনমিক্সটা কি মার্কেটে বিশ্বাসী ছিল না? একটু মনে করলে মনে হবে যে ক্লাসিক্যাল ইকোনমিক্সটা কি ছিল, মার্কেটে কিন্তু বিশ্বাসী ছিল। ওরা কিন্তু মার্কেট থেকে ওই যে 4টা কোয়েশনের আনসার নিতেছিল। তো মানিটারিস্ট যারা আছে তারাও সেম, তারাও মার্কেটকে বিশ্বাস করে। এবং মানিটারি পলিসি যেটা আছে, সেন্ট্রাল ব্যাংকের যে মানিটারি পলিসি, সেটাতে ওরা বেশি ফোকাস দেয়। এজন্য এদেরকে বলা হয় কি নিও ক্লাসিক্যাল, মানে ক্লাসিক্যালের বাচ্চা। এরা হচ্ছে ক্লাসিক্যালের উত্তরসূরি, নাকি পূর্বসূরি, হ্যাঁ উত্তরসূরি, পরে যারা আসছে আর কি। সো নিও ক্লাসিক্যাল বলা হয় এদেরকে। সো এটার স্লাইডে যাই। এই যে এটার পিরিয়ড এন্ড ফাউন্ডার, পিরিয়ড হচ্ছে 1970 থেকে টু ডেট। আর এটার ফাউন্ডার হচ্ছে মিল্টন ফ্রাইডম্যান। ঠিক আছে, যিনি হচ্ছে 1976 সালে নোবেল পাইছে। তো 1970 থেকে যে স্টার্ট হয়েছে, এই সময় কোনো বুক পাবলিশ হয় নাই, বুক পাবলিশনের কোনো বিষয় নাই। কিন্তু আগের সালগুলাতে, যেটা 1936 থেকে টু ডেট, 1936-এ কেনিশিয়ানের একটা বুক পাবলিশ হয়েছে। এরপরে হচ্ছে ক্লাসিক্যাল ইকোনমিক্স যেটা হয়েছে 76 থেকে শুরু হয়েছে, তো ওইখানে একটা বুক পাবলিশ হয়েছে। তো ক্লাসিক্যাল ইকোনমিক্স একটা বইয়ের মাধ্যমে শুরু হয়। 2 নাম্বার যে থিওরি কেইনিশিয়ান ইকোনমিক্স, সেটাও একটা বইয়ের মাধ্যমে শুরু হয়। কিন্তু মানিটারি যেটা আছে, এটা কোনো বইয়ের মাধ্যমে শুরু হয় না। বই অবশ্যই প্রকাশিত হয় মনে হয় পরে আরো, কিন্তু 1970-তে কোনো বুক পাবলিশ হয় না। ঠিক আছে, সো এটা তাহলে পিরিয়ড এন্ড ফাউন্ডার গেল। এরপরে সেকেন্ড বুলেট পয়েন্টে কি, মানিটারিস্ট বিলিভড, তাহলে এদের মেইন বিলিফ, মানে মেইন বিশ্বাস কি, মেইন বিশ্বাস হচ্ছে দ্য ইফেক্টিভনেস অফ মানিটারি পলিসি মোর দেন দ্যাট অফ ফিসক্যাল পলিসি। তাহলে ওরা কাদেরকে ইফেক্টিভ মনে করতো, মানিটারি পলিসিকে এরা ইফেক্টিভ মনে করছে। ওরা বিলিভ করতো মানিটারি পলিসি বেশি ইফেক্টিভ।
fiscal policy না। So they believe that national income can be promoted by means of increasing money supply. ওরা বলে যে ন্যাশনাল ইনকাম বাড়ানো সম্ভব কিভাবে? বেশি বেশি মানি সাপ্লাই করার মাধ্যমে। ইকোনমিতে বেশি বেশি টাকা চাপাবো, তাহলে সবার কাছে টাকা পয়সা থাকবে, সবাই মোটিভেটেড হবে, সবাই কাজ করতে, ব্যবসা করতে, বিজনেস করতে টাকা পয়সা তাদের হাতে থাকবে। তো এরা সবাই কি করবে? ইকোনমির যে ইনকাম, ইকোনমির যে ন্যাশনাল ইনকাম, সেটাকে বাড়ায় ফেলবে। এটাই হচ্ছে মেইন থিম অফ মনিটারিস্ট ইকোনমিস্ট। সো ওদের মেইন কথা হচ্ছে কি, ন্যাশনাল ইনকাম ক্যান বি প্রমোটেড। ন্যাশনাল ইনকাম মানে জিডিপি হইতে পারে। জিডিপি ক্যান বি প্রমোটেড বাই ইনক্রিজিং মানি সাপ্লাই। মানি সাপ্লাইকে ওরা বেশি জোর দিচ্ছে। মানি সাপ্লাই কিন্তু একটা মনিটারি পলিসি। মানি সাপ্লাই কিন্তু একটা মনিটারি পলিসি। সো সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য কি টু ইকোনমিক ডেভেলপমেন্ট। তো ওদের মতে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ওদের মতে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মোর দেন গভর্নমেন্ট। ইউএসএ তে গভর্নমেন্টের মেয়াদ ছিল 5 ইয়ার্স, যেখানে সেন্ট্রাল ব্যাংকের যিনি হেড, ওনার মেয়াদ ছিল খুব সম্ভবত 8 ইয়ার্স। তার মানে ওরা কি করতেছিল, সেন্ট্রাল ব্যাংকের যে হেড, তাকে বেশি সময় ধরে রাখতেছিল। ঠিক আছে। সো এই হচ্ছে 2টা বুলেট পয়েন্ট পড়লাম। 3 নম্বরটা উপরে ফেলে এরপর নোটে যাই। লাইক ক্লাসিক্যাল ইকোনমিস্ট, এরা তো ক্লাসিক্যাল ইকোনমিস্টের মতো, আমি বলে নিছি আগে, ক্লাসিক্যাল ইকোনমিস্টের মতো এরা মার্কেট মেকানিজমে বিশ্বাস করে। তার মানে কি, গভর্নমেন্টের উপর এদের কোনো বিশ্বাস নেই। গভর্নমেন্ট শুড নট ইন্টারভেন। গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার নেই ওদের মতে। তাহলে ওদের বিলিফ কি? ওদের বিলিফ হচ্ছে 2টা। একটা হচ্ছে যে মানি সাপ্লাই বাড়ানো সম্ভব, মানি সাপ্লাইয়ের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বাড়ানো সম্ভব, এটা একটা, এবং সেন্ট্রাল ব্যাংকের গুরুত্বপূর্ণ এখানে রোল দরকার। আর 2 নম্বর হচ্ছে গভর্নমেন্টের কোনো রোলের দরকার নেই, গভর্নমেন্টের ইন্টারভেনশন দরকার নেই। ঠিক আছে। সো এই 2টা জিনিস দেখে কি লিখছে মনিটারিস্ট ইকোনমিস্ট। সো 1970 থেকে টু ডেট ফাউন্ডার হচ্ছে মিল্টন ফ্রাইডম্যান। সে হলো মডার্ন ইকোনমিক্সের ডিজাইনার। ক্লাসিক্যাল ইকোনমিক্স এবং কেনিশিয়ান যাত্রা শুরু হয় একটা বই থেকে। এইগুলো আমি বলছি, বই পাবলিকেশন থেকে শুরু হয়, কিন্তু এখানে কোনো বই পাবলিকেশনের কোনো ব্যাপার স্যাপার নাই। সো 70s ফ্রিডম্যান যে বইটা পাবলিশ করে, 1970 অবশ্যই একটা সে বই পাবলিশ করে, কিন্তু ওই বইটা সে আবার কেইন্সকে ডেডিকেট করে। তার মানে কি? তার মানে ওই রকম এটা তার তার গুরুত্বপূর্ণ কিছু না, মানে ফ্রিডম্যানের যে নিজ থেকে কিছু লিখছে ওই রকম কিছু না। সে যেহেতু এটা কেইন্সকে ডেডিকেট করছে, তার মানে কেইন্সের কনসেপ্ট গুলাই সে এখানে লিখছে। সেই জন্য এই বইটাকে ফাউন্ডেশন বলা হয় না। এই বইটাকে ফাউন্ডেশন বলা হয় না, কারণ সেটা তো কেইন্সকে ডেডিকেট করছে। কেইন্সকে ডেডিকেট করছে মানে কি, এটাকে এখানে কেইন্সের ভিউ পয়েন্ট গুলাই তোলা আছে, কেইন্সের ভিউ পয়েন্ট গুলো এই বইটাতে লেখা আছে, যার কারণে এটাকে ফাউন্ডেশন বলা যাবে না। এই যে আমাদের যে নতুন যে থিওরি, মানে নতুন যে ইকোনমিক্স, নতুন ইকোনমিক্স এর নাম কি? নতুন ইকোনমিক্স এর নাম হচ্ছে মনিটারি ইকোনমিক্স। এই লাস্ট মনিটারি ইকোনমিক্স এর ফাউন্ডেশন বেস হিসেবে এই বইটাকে বলা যায় না। এই জন্য আমরা বলতেছি যে এই মনিটারি ইকোনমিক্সটা স্টার্ট হয়েছে উইদাউট এনি বুক, কোনো বুক ছাড়া এটা শুরু হয়েছে, মিল্টন ফ্রাইডম্যানের মাধ্যমে শুরু হয়েছে, কিন্তু কোনো বইয়ের মাধ্যমে শুরু হয়নি। হি ওয়াজ নট ভেরি অ্যাপ্রিসিয়েটেড ইন ডেভেলপিং কান্ট্রি। সে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে খুব বেশি জনপ্রিয় ছিল না, কিন্তু ডেভেলপড কান্ট্রি গুলোতে সে জনপ্রিয় ছিল। কে? সেটা হচ্ছে মিল্টন ফ্রাইডম্যান। তো ওরা হচ্ছে ডেভেলপড কান্ট্রিজে উনি হচ্ছে বেশি পপুলার ছিল, বাট আমরা বিলিভ করি যে সে না থাকলে ওয়ার্ল্ডটা বেটার হতো। তো যাই হোক, মনিটারিস্ট বিলিভড ইন দ্য ইফেক্টিভনেস অফ মনিটারি পলিসি মোর দেন দ্যাট অফ ফিসক্যাল পলিসি। সো এটাতে বোঝাই যায়, মনিটারিস্ট নাম শুনে বোঝা যায় এরা মনিটারি পলিসিতে বেশি বিশ্বাসী। দে বিলিভ দ্যাট ন্যাশনাল ইনকাম প্রমোট করা যাবে বাই মিনস অফ ইনক্রিজিং মানি সাপ্লাই, এটা স্লাইডের কথা। সেন্ট্রাল ব্যাংক ইজ দ্য কি। সো এদেরকে মনিটারিস্ট বলা হয়, তারা মনিটারি পলিসিতে বিশ্বাস করে, এবং এদের এদের আহ বিশ্বাস হচ্ছে কনস্ট্যান্ট ইউটিলিটি অফ ইনকামটা কনস্ট্যান্ট। আমরা আগে কেনিশিয়ানে পড়ছি ইউটিলিটি অফ ইনকামটা কি হয়, নেগেটিভ, এরকম ছিল, নেগেটিভ। তো ওইখানে গভর্নমেন্টের উচিত ছিল কি করা, ট্যাক্স এখানে ট্যাক্স আরোপ করে এখানে গিয়ে এখানে দিয়ে দেওয়া টাকাটাকে। কিন্তু এখন যেহেতু ওদের বিশ্বাস যেহেতু হচ্ছে, ওরা বিলিভ করে
যে ইউটিলিটি অফ ইনকাম ফিক্সড, ইউটিলিটি অফ ইনকাম ফিক্সড, তার মানে এখানে ট্যাক্স আরোপ করে এখানে আইন তো কোনো লাভ নেই। এটা হচ্ছে ওদের মতামত। ওরা হচ্ছে ইউটিলিটি অফ ইনকামকে কি মনে করে, ফিক্সড মনে করে। তো যেহেতু ওরা ফিক্সড মনে করে, সো এখানে তো আর গভর্নমেন্টের পলিসি নেওয়ার কিছু নাই। ঠিক আছে, তো এটাই বলছে যে ওরা হচ্ছে কনস্ট্যান্ট ইউটিলিটি অফ ইনকামে বিশ্বাস করে, ইনকাম যাই থাকুক না কেন মার্জিনাল ইউটিলিটি সেম থাকবে। এই যে এই হচ্ছে গ্রাফটা, কনস্ট্যান্ট ইউটিলিটি অফ ইনকাম। তো এখানেও যেহেতু 0.7, 500তম ইউনিটের ইউটিলিটিও 0.7, 100তম ইউনিটেরও ইউটিলিটি 0.7। তো এখানে ট্যাক্স আরোপ করে তো লাভ নাই। তো এখানে যদি আমি ট্যাক্স আরোপ করি, এখানে 0.7 ওরা হারাবে, এখানে 0.7 ওরা পাবে। সো নেট ইউটিলিটি ইনকাম হচ্ছে 0। সো এখানে নেট ইউটিলিটি ইনকাম জেনারেশন হচ্ছে না। সো এখানে আসলে গভর্নমেন্টের ইকোনমিতে কোনো রোল প্লে করে কোনো লাভ নাই, এটা ওরা মনে করে। ঠিক আছে, এরপরে আসতেছে তাহলে এদের কথা কি, এদের কথা হচ্ছে গভর্নমেন্ট ইন্টারভেনশন করাটা উচিত না, গভর্নমেন্ট ইন্টারভেনশন করাটা উচিত না। ঠিক আছে, সো এই হচ্ছে এখানে একটা কথা আছে, লাইক ক্লাসিক্যাল ইকোনমিস্টস মানিটারিস্ট বিলিভ দ্যাট মার্কেট মেকানিজম ইজ নেসেসারি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, এটা তো আমরা আগেই বলছি যে ক্লাসিক্যাল ইকোনমিস্টের মতো মানিটারিস্টরা মার্কেটে বিশ্বাসী, তো গভর্নমেন্টের ইন্টারভেনশন করার দরকার নাই। হ্যাঁ, এই আর কি। এখন পর্যন্ত আসলাম, স্লাইডে একটু দেখি। স্লাইডে হচ্ছে লাইক ক্লাসিক্যাল ইকোনমিক্স, এটা শেষ। ক্রাউডিং আউট ইফেক্ট এখনো আসেনি, তার মানে লাস্ট 3টা বুলেট পয়েন্ট বাকি আছে। আচ্ছা, এখানে একটু কথাবার্তা আছে যে গ্রোথ মানিটারিজদের মতে গ্রোথ মানে হচ্ছে কি, ফাংশন অফ মানি সাপ্লাই, ফাংশন অফ মানি সাপ্লাই। তো এটা তো আমরা স্লাইডেও পড়ছি যে মনিটারিস্ট ইকোনমিস্টরা মনে করে ইকোনমি, এই যে ন্যাশনাল ইনকাম বাড়বে বা গ্রোথ হবে কিসের উপরে, মানি সাপ্লাই এর উপর ডিপেন্ড করে। মানি সাপ্লাই বাড়লে গ্রোথ বাড়বে। ঠিক আছে, তো এখানে আর স্যার এক্সট্রা কিছু কথাবার্তা বলছে, ওইগুলা আমার কাছে রিলেভেন্ট মনে হয়েছে, দরকার নেই খুব বেশি একটা। ইফেক্টিভ এটা বলছে যে এই অংশটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই যে জি থেকে এফ, জি ইকুয়াল টু এফ, হ্যাঁ, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এই জায়গাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা এক এক সময় এক এক রকম হয়। ঠিক আছে, মানিটারিস্টরা এখানে এম বসায়, হ্যারোড-ডোমার মডেল আমরা এখানে ইনভেস্টমেন্ট বসাই, এখানে আরো সেভিংস বসানো সম্ভব, এখানে মোটিভেশন বসানো সম্ভব, এখানে স্টেবিলিটি বসানো সম্ভব। সো এখানে কি বসাবো এটা পরের জিনিস, এটা এটা খুব বেশি এটা পরের আলোচনা। আগে হচ্ছে আমার এই জিনিসটা ফিক্সড হইতে হবে। এখানে লিখছে যে ইফেক্টিভ মানে হলো গ্রোথ ইজ এ ফাংশন, ইফেক্টিভ বলা মানে হচ্ছে যে এই যে জি ইকুয়াল টু এফ, এই অংশটা এতটুকু সার্ভ করতে হবে, এতটুকু স্যাটিসফাই করতে হবে। আর কি দিয়ে সেটা করা যাবে সেটা মানুষের মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে। যেমন হ্যারডোমার মডেলে মানুষ এখানে মনে করে ইনভেস্টমেন্ট বসাইতে হবে, হ্যাঁ, মানিটারিস্টরা মনে করে এখানে মানি সাপ্লাই বসাইতে হবে, এই আর কি। এরপরে আসতেছে সাপোজ এখানে মানি সাপ্লাই হচ্ছে, মানি এর সোর্স হচ্ছে ব্যাংক, মানি এর সোর্স হচ্ছে ব্যাংক। একজন কৃষক ব্যাংকের কাছে লোন চাইলো, লোন দেওয়ার একটা টাইম এন্ড অ্যানুয়াল ব্যারিয়ার থাকে, এই ব্যারিয়ার থাকলে এটা কাজ করবে না। এই যে আমরা বলতেছি জি ইকুয়াল টু এফ অফ এম, এই জিনিসটা আমরা বলতেছি না, জি ইকুয়াল টু এফ অফ এম, ফাংশন অফ মানি সাপ্লাই। সো এমন যদি হয় যে ব্যাংকে টাকা নাই, কৃষক কৃষক লোন চাইতে গেল, এরপর তাকে লোন দেওয়া হলো না, বা লেটে দেওয়া হলো, বা যে সে যত চাইলো তত দেওয়া হলো না, এই জিনিস এরকম যদি কোনো ঝামেলা থাকে, তাহলে আবার এটা কি হবে না, জি ইকুয়াল টু এই যে ফাংশন অফ এম, মানে এটা কাজ করবে না আর কি। ঠিক আছে, সো ঠিক সময়ে টাকা পেতে হবে, না হলে এটা কাজ করবে না। সো টাইম বেরিয়ার এবং অ্যামাউন্টের বেরিয়ার না থাকলে এটা কাজ করবে আর কি। এরপরে আস্তে আস্তে প্রোডাকশন হবে কিনা সেটা ব্যাংকিং নেটওয়ার্কের এফিসিয়েন্সির উপর নির্ভর করে। এখানে জি 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 যেটা আমরা বলতেছি অ্যাচিভ হবে কিনা সেটা ব্যাংকের এফিসিয়েন্সির উপর নির্ভর করে, ব্যাংকের এফিসিয়েন্সির উপর নির্ভর করে। মানিটারিস্টরা বলেছে মানি সাপ্লাই মে বি ইফেক্টিভ প্রোভাইডেড ইউ মেক ইট এফেক্টিভ। মানিটারিস্টরা কি বলতেছে, মানি সাপ্লাই তখন ইফেক্টিভ হবে যদি আমরা এটাকে ইফেক্টিভ বানাই। উই হ্যাভ টু মেক ইট ইফেক্টিভ, আমাদের সবাইকে এটাকে ইফেক্টিভ বানাইতে হবে। বাই ডিফল্ট এটা ইফেক্টিভ হবে না, এটা অটোমেটিক্যালি হবে না, এটা আমাদেরকে সবাইকে জোর করে এটা ইফেক্টিভ বানাইতে হবে। সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স না থাকলেও এটা কাজ করবে না।
সেন্ট্রাল ব্যাংক এখানে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতে হবে। তাহলে ওরা ওরা শুধুমাত্র মানি সাপ্লাইয়ের মাধ্যমে গ্রোথ অর্জন সম্ভব এটা বলেই থেমে থেমে থাকে নাই। মানি সাপ্লাইয়ের মাধ্যমে গ্রোথ অর্জন সম্ভব এটা বলেই শুধু ওরা থেমে যায় নাই। ওরা বলছে যে এখানে এটা বাই ডিফল্ট কাজ করবে না, এখানে আমাদের সবার অ্যাক্টিভ হইতে হবে এবং ব্যাংকে পর্যাপ্ত টাকা পয়সা থাকতে হবে, অ্যামাউন্ট ব্যারিয়ার থাকা যাবে না, টাইম ব্যারিয়ার থাকা যাবে না। ঠিক আছে, টাইম ব্যারিয়ার অ্যামাউন্ট ব্যারিয়ার থাকা যাবে না। এরপরে বলছে যে ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে, সেন্ট্রাল ব্যাংকের ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে। এই জিনিসগুলো এনশিওর হইলেই তখনই কেবলমাত্র এই যে জি ইকুয়াল টু এফ এফ অফ যে এম এটা কাজ করবে, জি ইকুয়াল টু এফ অফ এম যেটা এটা কাজ করবে। ঠিক আছে, তো এই আর কি। এরপর ওই যে সেন্ট্রাল ব্যাংকের হেড কে মোর পাওয়ারফুল বানাতে হবে দেন দ্যাট হেড অফ স্টেট, এটা আমি এক্সাম্পল দিয়ে বলছিলাম। স্যারই বলছিল ক্লাসে যে 5 বছর হচ্ছে ইউএস এর ইয়াতে 5 বছর, সরকারের মেয়াদ 5 বছর, কিন্তু এই সেন্ট্রাল ব্যাংকের হেডের মেয়াদ ছিল 8 বছর বা 9 বছর এরকম। সো ওরা মানিটারিস্টরা এটা করছিল ওই সময়, মানিটারিস্টরা এরকম বা পাওয়ারফুল বানাইতে হবে এরকম, এবং বানাইছিল ওই সময়। ঠিক আছে, সো এদের মতে, এই যে মানিটারিস্টদের মতে বেস্ট কাইন্ড অফ মার্কেট হচ্ছে ফ্রি মার্কেট। ফ্রি মার্কেটের গ্রাফ হচ্ছে এই যে এটা, ফ্রি মার্কেটের গ্রাফ হচ্ছে এই যেটা, ডিমান্ড এবং সাপ্লাই, যেখান থেকে এই যে প্রাইস আসবে, কোয়ান্টিটি আর প্রাইস আসবে। ডিস্টরশন করা যাবে না, এটা গভর্নমেন্টের হাত। এই লাইনটা হচ্ছে গভর্নমেন্টের হাত, এই লাইনটা হচ্ছে গভর্নমেন্টের হাত, এগুলো করা যাবে না, এগুলো ডিস্টরশন এদের মতে আর কি। সো এই গেল ওই 3টা পয়েন্টই আলোচনা, উপরের যে তিনটা, একটা দুইটা তিনটা, হ্যাঁ তিনটা। এখন হচ্ছে ক্রাউডিং আউট ইফেক্ট। তো এটা একটা একটা বিষয়, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট যদি সবকিছুতে গভর্নমেন্ট যদি নাক গলায় তাহলে প্রাইভেট যারা ইনভেস্টর আছে তারা ক্রাউডিং আউট হয়ে যায়, মানে মার্কেট থেকে বের হয়ে যায়, ডিমোটিভেটেড হয়ে যায় এবং তারা বের হয়ে যায়, এটাকে বলে ক্রাউডিং আউট ইফেক্ট। গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যদি বাড়ায়, গভর্নমেন্ট যদি নিজের এক্সপেন্ডিচার বাড়ায়, এই যে পাবলিক এক্সপেন্ডিচার যদি ওরা বাড়ায়, তাহলে কি হবে, প্রাইভেট এক্সপেন্ডিচার কমে যাবে, রিডিউস হয়ে যাবে প্রাইভেট এক্সপেন্ডিচার। সাপোজ বাংলাদেশে যদি 50টা না, আমি তো বাড়াই বলি, সাপোজ 5,000 হসপিটাল আছে বাংলাদেশে, গভর্নমেন্ট হসপিটাল কয়টা আছে, 5,000। আরো বাড়ায় বলা যেতে পারে, জাস্ট এক্সাম্পলের জন্য। সো গভর্নমেন্টের যদি এত হসপিটাল থাকে, তাহলে কি প্রাইভেট হসপিটাল গড়ে উঠবে? প্রাইভেট হসপিটাল গড়ে উঠতে লাভ নেই, কারণ সবাই তো তখন গভর্নমেন্ট হসপিটাল গুলোতে যাবে, তো প্রাইভেট হসপিটাল কিন্তু তখন আর গড়ে উঠবে না। তো এটাই বলতেছে যে গভর্নমেন্ট যদি বেশি বেশি এক্সপেন্ডিচার করে, পাবলিকের জন্য বেশি বেশি এক্সপেন্ডিচার করে, সেটা প্রাইভেট যে প্রডিউসার যারা আছে তাদেরকে কি করে দেয়, মার্কেট থেকে বের করে দেয়, এটাকে বলে ক্রাউডিং আউট ইফেক্ট। তো মানিটারিস্টরা বলতেছে এটা করা উচিত না, তো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার করা উচিত না, তার মানে কি গভর্নমেন্টের ফিসক্যাল পলিসি নেওয়া উচিত না। সো ক্রাউডিং আউট ইফেক্ট এটা প্রাইভেট ক্যাপিটালকে কমায় দেয়, এটাকে বলে ক্রাউডিং আউট ইফেক্ট। এটাকে খারাপ বলা হয়, গভর্নমেন্টের খরচটাকে খারাপ বলা হচ্ছে। ঠিক আছে, এই আর কি। সো মানিটারিস্ট আর্গুড দ্যাট, মানিটারি যারা আছে তারা আর্গুই করছে, কেনিশিয়ান প্রপোজিশন অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, কেনিশিয়ান যে প্রপোজ করে diminishing marginal utility function of income is not true. At a constant or level of income, in that case, there is no use of progressive fiscal policy. So মনিটারিস্টরা তো মনে করে এটা কনস্ট্যান্ট থাকে, ইনকাম ইউটিলিটি অফ ইনকামটা কনস্ট্যান্ট থাকে, সো এখানে প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি নিয়ে তো কোনো লাভ নেই। ঠিক আছে, প্রগ্রেসিভ ফিসক্যাল পলিসি নিয়ে লাভ নেই। সো এটাকে এখানে রিগ্রেসিভ পলিসি নিতে হবে। রিগ্রেসিভ মানে হচ্ছে সবাইকে সেম রেটে ট্যাক্স আরোপ করা, এটাকে বলে রিগ্রেসিভ পলিসি। তাহলে মানিটারিস্টদের আর্গুমেন্ট কি, মানিটারিস্টদের আর্গুমেন্ট হচ্ছে যেহেতু এখানে ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি নাই, কনস্ট্যান্ট ইউটিলিটি, সো এখানে প্রগ্রেসিভ পলিসি আরোপ করে লাভ নাই, রিগ্রেসিভ পলিসি আরোপ করতে হবে। এরপর ইন দ্য প্রেজেন্ট ডে দেয়ার ইজ এ পপুলারিটি অফ মনিটারিস্ট, সেটা মনে লাস্ট পয়েন্ট, আমাদের স্লাইডের লাস্ট পয়েন্টে মনে চলে আসছি যে এটা শেষ। Monetarists argued that Keynesian economic proposition of diminishing marginal utility of income is not true. Rather, it remains constant or level of income. এটা তো আমরা আগেই পড়ছি এবং গ্রাফ সহ। In that case, there is no use of progressive fiscal policy. It does not generate net utility. So এটা net utility generate করে না। ওই যে 0.7 equal to 0 দেখছিলাম, এটা ডান। এখন হচ্ছে লাস্ট যে টপিক, সেটা হচ্ছে ইন দ্য প্রেজেন্ট ডে, বর্তমানে। বর্তমানে হচ্ছে বেশিরভাগ মানুষই মানিটারিস্ট যে ইকোনমিক সেটাকে ফলো করে, যেমন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ,
হ্যাঁ, এরা হচ্ছে কি করতেছে, মনিটারি ইকোনমিক্স এর উপর বেস করে কার্যক্রম করতেছে। মনিটারি ইকোনমিক্স কে এরা বেশি জোর দিতেছে, এরা কেনিশিয়ান ইকোনমিক্স এখন আর তেমন বিশ্বাস করে না। এই হচ্ছে প্রেজেন্ট ডে এর কথাটা বললো আর কি, লাস্ট একদম বুলেট পয়েন্টে। তো এই শেষ, ক্লাসিক্যাল, ক্লাসিক্যাল, তারপরে হচ্ছে কেইনস, তারপরে হচ্ছে মনিটারিস্ট।